আবার কেমন কথা নিখিল? একটা কিছু তো দিতেই হবে। আজ ভ্যালেন্টাইন্স ডে। ধর তুই হাতে করে আনিসনি, কিছু একটা বলে যা যে আমি এটা দেব। কিছু তো বল, কি হলো নিখিল? আরে বাবা, নিখিল নাটক করছে আর তোমরা তাতেই একেবারে ভয় পেয়ে গেলে। হ্যাঁ, এই দেখো এই দেখো, এইটা নিখিল আমাকে দিয়ে বলেছিল যে বাবা এটা তোমার কাছে রেখে দাও, আমি প্রথমে নাটক করব, তারপর তুমি এটা আমাকে দিয়ে দেবে। দেখে নে, এটা ছোট বৌমার হাতে পরিয়ে দে। জানি না বাবা কিছু লুকোলেন কিনা, কিন্তু আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ছোট কর্তা। আপনি আজ হয়তো আমাকে এই উপহারটা দিতে চাইছিলেন না, বাধ্য হয়ে দিতে হলো। ছোট বৌমা, তুমি কি এনেছো নিখিলের জন্য? কি মুশকিল, ও বেচারি কবে থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ও আবার কি আনবে, কোথা থেকে আনবে বলো তো? এই দিনটার জন্য তো শ্যামাও অপেক্ষা করেছিল সুজাতা, তাই একেবারে খালি হাতে কেউ আসবে? বলো ছোট বৌমা। সত্যি সত্যি আমার সাধ্য কম বাবা, আর তাই ওনার জন্য কিছু কিনতেও পারিনি। তবে ছোট্ট একটা উপহার আছে, আর যে উপহারটা আছে সেটা হয়তো ওনার কাছেই ছিল, উনি সেটা ভুলে গেছেন। বাবা, আমি এক্ষুনি আসছি। আর কত নাটক আপনি করবেন শ্যামা? আপনার সব নাটক ধরা পড়ে গেছে। আসলে একদিন ওই বাগানের পেছনের ঘরটা পরিষ্কার করতে গিয়ে কিছু খেলনা পেয়েছিলাম, আর বৃন্দাবনদাকে জিজ্ঞাসা করতে বললেন যে এগুলো নাকি ছোট কর্তার ছোটবেলার খেলনা। আর কিছু ফটোও পেয়েছিলাম, তাই এগুলোকে একসাথে করে এই জিনিসটা বানিয়েছিলাম। ভেবেছিলাম যে আজ আপনাকে এটা দেব। বাহ ছোট বৌমা, অসাধারণ, দারুণ। দেখ নিখিল, ছোট বৌমা আজ তোকে তোর হারানো শৈশব উপহার দিল। নে একবার ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ।
ভালোই তো ন্যাকামি করতে শিখেছো শ্যামা। কিচ্ছু দিতে পারবে না বলে নিখিলের মন গলাতে এসব হাবিজাবি জিনিস তো ভালোই সাজিয়ে এনেছো। আমাদের অনুষ্ঠান শেষ হলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। নিখিল বাবুর মুডটা একটু অফ ছিল, কিন্তু আমি পরে বুঝতে পারলাম এই পুরো ব্যাপারটাই একটা প্ল্যানিং। আর নিখিল বাবু, প্রেমে তো টক ঝাল মিষ্টি মান অভিমান সবই থাকবে। আপনি জানেন না, আপনার আর শ্যামার প্রেমের গল্পটা আমাদের প্রোগ্রামের বেস্ট গল্প হয়ে থাকলো। ওকে দেন, ভালো থাকবেন সবাই, চলি। চলো এবার তাহলে সবাই ভেতরে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ চলো চলো। কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না নিখিলের যে কি হয়েছে। যাই হয়ে থাক না কেন, জানতে তো হবেই। মেজো বৌমা, এবার একটু ভেতরে যাও, আজ তো কয়েকজন গেস্ট আসার কথা আছে। দেখো কি অ্যারেঞ্জমেন্ট হলো। হ্যাঁ বাবা, আয়। নিখিল দাঁড়া। তোমাকে আমার কিছু বলার নেই বাবা, তুমি আগেই সব কিছু জেনেছো, কিন্তু সত্যিটা আমি আজ জানতে পারলাম। কিন্তু বাবা, এরপর শ্যামাকে আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। দিনের পর দিন উনি আমাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু কোন পরিস্থিতিতে মেয়েটা মিথ্যে কথা বলেছে সেটা জেনেছিস? সেটা আমার জানার দরকার নেই বাবা। মিথ্যে মিথ্যেই, হাজার চেষ্টা করলেও সেটা সত্যি হতে পারে না। আমি তো সব কথা মেনে নেব নিখিল, কিন্তু তার আগে তুই ছোট বৌমার কথাটা একবার শোন। কোন পরিস্থিতিতে মিথ্যে কথা বলেছে সেটা বোঝার চেষ্টা কর। আরো বড় সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে তোকে, তাহলেই তুই বুঝতে পারবি যে মেয়েটা দিনের পর দিন কতটা ত্যাগ স্বীকার করেছে। আমি যে কবে কখন কীর্তন গাইতে শুরু করলাম, কখন যে কৃষ্ণের পায়ে আমার সুখ দুঃখ আনন্দ সবকিছু উজাড় করে দিলাম, সত্যি আমি নিজেই বুঝতে পারিনি। সবাই বলতো আমি নাকি খুব ভালো গান গাই। পাড়ায় আত্মীয়দের বাড়িতে যখন যেতাম তখন কত গান গাইতাম। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাটা আসিতে পারে। এরপর বাবার সঙ্গে দু একটা কীর্তনের অনুষ্ঠানেও যাওয়া শুরু করলাম। বাবা বলতো আমার গলায় নাকি সরস্বতীর বাস। ধীরে ধীরে গানই আমার স্বপ্ন হয়ে উঠল। সারাটা জীবন কৃষ্ণের জন্য গান গাওয়া ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি। মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি শ্যামে আমি, নয়ন মিলিয়া দেখি শ্যামে। তারপর হঠাৎ একদিন পায়ের হাটে ফুটো ধরা পড়লো। কেষ্টর যে পরীক্ষাগুলো করাতে বলেছিলেন, হ্যাঁ তার ওই রিপোর্টগুলো দিয়েছে। কেষ্টর হাটে একটা ফুটো হয়েছে গো। ডাক্তারবাবু বলছেন যে অপারেশন করাতে হবে। এখন অপারেশন মানে তো সে অনেক টাকার ঝক্কি গো বিষ্ণুপ্রিয়া। কিন্তু আমাকে তো যেমন করে হোক সে টাকা জোগাড় করতেই হবে। টাকা যদি জোগাড় করতে না পারি তাহলে তো আমাদের কেষ্টকে বাঁচাতে পারবো না। আগাগোড়াই আমাদের অভাবের সংসার। কেষ্টর চিকিৎসা ওষুধের খরচ সবটা মিলে বাবা কিছুতেই বুঝতে পারতাম যে বাবা কি করে সামলাবে। তেনার দায়ে একেবারে জর্জরিত হয়ে পড়েছিল। তারপর একদিন আমি দাদার সঙ্গে কীর্তনের আসরে গিয়েছিলাম।
আর সেখানেই গুরুমা আমার গান শোনে। তারপর বাড়িতে এসে বাবার হাতে টাকা দিয়ে বলে আমাকে দিয়ে নাকি উনি গান গাওয়াবে, আমার গান নাকি দিকে দিকে ছড়িয়ে পড়বে। কত স্বপ্ন, কত কিছু। এই নাম টাকা কে চায় না বলুন তো? এইসব কথা শুনে বাবা খুব খুশি হয়েছিল, ভেবেছিল যে এইবার হয়তো আমি কীর্তনের জগতে একটা প্রতিষ্ঠা পাবো। কিন্তু বিশ্বাস করুন ছোট কর্তা, আমি কোনোদিনও প্রতিষ্ঠা পাওয়ার কথা ভাবিনি। আমি শুধু একটা স্বপ্নই দেখেছিলাম, কিভাবে কীর্তনকে, আমার কৃষ্ণ নামকে বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়। শুধু সেই স্বপ্নই দেখেছিলাম। এরপর গুরুমা আমাকে গান গাওয়াতে নিয়ে গেল, কিন্তু গিয়ে দেখলাম যে ব্যাপারটা একেবারে অন্যরকম। গুরুমা নিজের মেয়েকে সামনে রেখে আমাকে দিয়ে আড়াল থেকে গান গাওয়াতে চেয়েছিল। গুরুমা চেয়েছিল যে রাধা দিদি গান গেয়ে নাম করবে, কিন্তু কৃষ্ণ যে রাধা দিদির গলায় সুরই দেন। তাই গুরুমা আমাকে নিয়ে গেছিল আমি যেন সারা জীবন রাধা দিদির হয়ে গলা দিই। আমিও তাই করতেই শুরু করলাম। তারপর আমাকে দিয়ে কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করালো আমি যেন এই কথা কাউকে কোনোদিনও না বলি। মানে এসব কি বলছেন আপনি? রাধা রানীর হয়ে যখন আপনি বিভিন্ন জায়গায় 5 মাস কাটতে যেতেন, সেটা পুরোটাই মিথ্যে। আসলে পেছন থেকে আপনি গান গাইতেন? হ্যাঁ ছোট কর্তা। এই জন্যই রাধা রানীর অনুষ্ঠানের বাইরে অনেক সময় আমি এমন একটা গলা শুনেছি, সেটা আমার ভীষণ চেনা চেনা মনে হতো। মনে হতো রাধা রানীর স্বরের সাথে এতটা মিল কেন? আপনাকে আমি যতবার জিজ্ঞেস করেছি আপনি এড়িয়ে গেছেন। আমি তো কিছুই জানতাম না শ্যামা, তাও বারবার আমার সন্দেহ হয়েছে। আচ্ছা, মা বাবার অ্যানিভার্সারিতে যখন প্রথমবার আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, তখন ব্যাক স্টেজে রাধা রানীর হয়ে আপনি গান গাইছিলেন? হ্যাঁ ছোট কর্তা, আর সেই জন্যই আগুন লাগার সাথে সাথে আপনাকে বাঁচাতে পেরেছিলাম। তার মানে পাড়ার দুর্গাপুজোতেও আপনি গান গাইছিলেন? রাধা রানী যখন গান গাইছিল আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা সবাই পাগলের মতো আপনাকে খুঁজছিলাম, আর আপনি তখন। আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাগব ব্রজের রাঙা ধুলি। রাধা রানীর গলা? আমার তো মনে হচ্ছে ওর গানের অনুষ্ঠান হচ্ছে। কেন? এই হ্যাঁ, তো ও গান গাইছে মনে হচ্ছে। হ্যাঁ ছোট কর্তা, যেদিন থেকে লুকিয়ে লুকিয়ে গান গাইতে শুরু করলাম, তারপর থেকে গুরুমা আরো অনেক অনেক টাকা দিয়ে আমাদের পরিবারটাকে একেবারে কিনে নিল। আমিও সেই ফাঁদে জড়িয়ে পড়লাম। গান গাওয়া ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর তারপর থেকে গুরুমা আমাকে যখন যেভাবে যা বলতো আমি কখনোই না করতে পারতাম না। আর তারপর হঠাৎ একদিন আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়াতে গুরুমার আর এক সমস্যা শুরু হলো। গুরুমা কখনো ভাবতেই পারেননি যে ওনার নিজের আত্মীয়ের বাড়িতেই আমার বিয়ে হতে পারে।
আর এই বাড়িতে আসার পর এই বাড়ি থেকে যখন তখন বার করে নিয়ে গিয়ে আমাকে গান গাওয়াতে ওনার খুব অসুবিধা হচ্ছিল। আর তার মধ্যে বাবা আমাদের সন্দেহ করতে শুরু করে। আর পাহাড়ে গিয়ে তো বাবা সবটা জেনে যায়। বাবার হাতে আমরা সামনাসামনি ধরা পড়ে যাই। আমি জানি ছোট কথা, আমি অনেক বড় অন্যায় করেছি। প্রথম দিনে আপনাকে আমার সবটা বলে দেওয়া উচিত ছিল। যেই মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, যেই মানুষটা আমাকে এতটা বিশ্বাস করেছে, এতটা সম্মান দিয়েছে, এতটা মর্যাদা দিয়েছে, আমি তাকে বলতে পারি আমি অনেক বড় অন্যায় করেছি ছোট কথা। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার আপনাকে সবটা বলে দেওয়া উচিত ছিল, সবটা। কিন্তু বিশ্বাস করুন ছোট কথা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আমি আপনাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি আপনাকে কিচ্ছু বলতে পারিনি। কি করে পারতাম বলুন তো? আমার পরিবার যে দেনা দায় একেবারে জর্জরিত হয়ে পড়েছিল। 3 লাখ টাকা তোর বাবা নিল জানিস? এমনি এমনি তো আর অতগুলো টাকা ধার দেওয়া যায় না, বল শ্যামা? আর তাই হিসেব মতন তোদের ওই বাড়ি এখন আমার কাছে বন্ধক আছে শ্যামা। তাছাড়া গুরুমা আপনাদের আত্মীয়, আর ওনার আত্মীয় পরিজনের সামনে যে আমি ওনাদেরকে অসম্মানিত হতে দিতে পারতাম না। কিন্তু বাবা সবটা বুঝতে পেরেছিলেন। সেই জন্য বেশ কিছুদিন ধরে আমাদের গতিবিধি লক্ষ্য করে উনি সবটা ধরেও ফেলেছিলেন। আর তারপর পাহাড়ে রাধা দিদির অনুষ্ঠানের দিন রুক্মিণী, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। তোমার চালাকি ধরা পড়ে গেছে রুক্মিণী। আমি আসল ব্যাপারটা অনেকদিন আগেই জেনে গিয়েছিলাম, বুঝে গিয়েছিলাম যে শ্যামাই তোমার মেয়ের হয়ে গানটা গেয়ে দেয়। সেই জন্যই ওই দিন আপনার হোটেলের দরজা বন্ধ ছিল। বারবার আপনাকে ডাকা সত্ত্বেও আপনি খুলছিলেন না, ফোনও তুলছিলেন না। আমি অন্যায় করেছি ছোট কর্তা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি জানতাম যে আপনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও না। আর সেই জন্যই সেদিন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু একটা চিঠিও লিখে রেখে গেছিলাম আপনার জন্য। আর সেই চিঠিতে সব সত্যিটা লেখা ছিল, সব সত্যিটা। কিন্তু আমার দুর্ভাগ্য যে সেই চিঠিটা আপনার হাতে পড়েনি, পড়েছিল বাবার হাতে। আর বাবা সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আমাকে ফিরিয়ে আনার জন্য। সেই দিনই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট কর্তা। বাবা ঋণ শোধ করতে পারেনি বলে গুরুম আমাদের বাড়িটা বন্ধক নিয়ে নিয়েছে। উনি চাইলে যখন তখন আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। আমার বৌদিদি মা হতে চলেছে, ভাইটাও একটু একটু সুস্থ হয়ে উঠছে। আর এখন যদি ওদের ভিটে ছাড়া করে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এইসব চিন্তায় আমি একটা মুহূর্ত একটু শান্তিতে বসতে পারছি না। আমার রাতে ঘুম আসে না। আমি এবার কি করব? এদিকে বাবা বলে দিয়েছেন আমি আর কোনোদিনও রাধা দিদির হয়ে গাইতে পারবো না। এবার আমি কি করব বলুন না ছোট কর্তা, এবার আমি কি করব? আমি যা অন্যায় স্বীকার করার
সবটা আপনার কাছে করেছি ছোট কর্তা। এবার আপনি আমার বিচার করুন। বলুন না আমি কি করব, বলুন না ছোট কর্তা, আমি কি করব? আপনিই বলুন, আপনিই বলে দিন। আমাকে মিথ্যে কথা বলে আপনি অনেক বড় অন্যায় করেছেন শ্যামা। নিজের প্রতিভাকে চেপে রেখে আপনি অন্যায় করেছেন শ্যামা। নিজের গলা ধার দিয়ে আপনি রাধাকে সেলিব্রিটি বানিয়েছেন।